ওবিসিটি, যাদের ওজন বেশি, হঠাৎ করে আবার যদি ওজন কমাইতে থাকে তাও পাথর সৃষ্টির একটা কারণ হয়ে যায়। সাধারণত 40-এর ঊর্ধ্বে এবং মহিলাদের পাথর বেশি হয়। সাধারণত উপরের পেটে এবং ডান পাশে ব্যথা হয়। পাথর যদি বড় হয় বা বাইল প্রবাহে বাধা সৃষ্টি করে তখন জন্ডিস হয়। সাধারণত জন্ডিস আমরা যেটা বলি, চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব গাঢ় হয়ে যায়, চামড়া হলুদ হয়ে যায়। চিকিৎসা সাধারণত ওপেন সার্জারি যে সমস্ত জায়গায় সার্জন থাকে সব জায়গায় করতে পারে। আর এন্ডোস্কোপি বা ইআরসিপি এটা টেকনোলজি নির্ভর, এটার জন্য স্পেশাল স্কিল থাকে এবং স্পেশাল সেন্টার থাকে। যে সমস্ত সেন্টারে এন্ডোস্কোপিক সেট আপ থাকে এবং স্কিল সার্জন থাকে, সেই ক্ষেত্রে ইআরসিপির ফেসিলিটিসগুলোর মাধ্যমে এই পাথরের অপসারণ করা যায় এবং সরকারি মেডিকেল কলেজে অলমোস্ট সবগুলোতে এই পাথরের এন্ডোস্কোপিক চিকিৎসা পদ্ধতি চলমান আছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মেডিভয়েসের পক্ষ থেকে। দর্শক, সার্জারির একটা বিশাল অংশ জুড়ে রয়েছে পিত্তনালী এবং পিত্তথলির সার্জারি বা এই সম্পর্কিত বিষয়াদি। তো পিত্তথলির সার্জারি নিয়ে আমরা অনেক কথা অনেক সময় বলে থাকি বা আলাপ আলোচনা শুনি, কিন্তু পিত্তনালীর পাথর নিয়ে খুব বেশি আলোচনা আমরা দেখতে পাই না। এই সম্পর্কিত আলোচনা করার জন্য আজকে আমরা এসেছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রাক্তন পিজি হাসপাতালের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী স্যারের কাছে। আমরা বিস্তারিত কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার, প্রথমেই জানতে চাইবো পিত্তনালীর পাথর কি কারণে হয়, এর সাথে জীবনাভ্যাস অথবা খাদ্যাভ্যাসের কোনো সম্পর্ক রয়েছে কিনা? ধন্যবাদ। পিত্তনালীর পাথর কি কারণে হয় এটা যদি আমি বলতে চাই, আসলে দুইটা ভাগে ভাগ করা হয়। নালীতে যে পাথরগুলা আমরা বলি, এটা প্রাইমারি কজ, যেটা নালীর কারণে বিভিন্ন কারণে হয়, এটা হলো প্রাইমারি স্টোন বলি। আরেকটা হলো সেকেন্ডারি স্টোন, যেটা অন্য জায়গায় সৃষ্টি হয়। সাধারণত গলব্লাডারে পাথর যে কারণে সৃষ্টি হয়, এই পাথরগুলো মাইগ্রেট হয়ে পিত্তনালীতে চলে আসে, এগুলাকে আমরা বলি সেকেন্ডারি। তো সেকেন্ডারি 85 থেকে 95% পাথরই পিত্তনালীর পাথর সেকেন্ডারি, অর্থাৎ উৎপত্তিস্থল গলব্লাডারে সেই পাথরগুলো কোনো কারণে মাইগ্রেট হয়ে পিত্তনালীতে চলে যায়। আর 5 to 15% পাথর নালীরই বিভিন্ন কারণে সৃষ্টি হয়। সাধারণত পিত্তরসের যে কম্পোনেন্টগুলো আছে, কোলেস্টেরল, বিলিরুবিন, বাইল সল্ট, এগুলার যে নির্দিষ্ট মাত্রায় থাকে, এই মাত্রার যখন ব্যত্যয় ঘটে তখন এগুলো থেকেও পাথরের সৃষ্টি হয়। আরেকটা বিষয়, নালীর পাথর, নালীতে সাধারণত বাইল প্রবাহিত থাকে। কোনো কারণে যদি নালীর অনেকগুলো কারণ থাকে, সাধারণত নালীতে যদি বাইলটা স্ট্যাগনেন্ট হয়ে যায় তখন এই সেটিমেন্ট আকারে পাথর ধীরে ধীরে সৃষ্টি হয়। অর্থাৎ বাইল পিত্তরস প্রবাহিত হতে পারছে না, আটকে গেছে, এরকম সেক্ষেত্রে পাথর সৃষ্টি হইতে পারে। স্যার, খাদ্যাভ্যাস অথবা জীবনের অভ্যাসের সাথে এই পাথর হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, খাদ্যাভ্যাস বলতে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে পাথর সৃষ্টি হওয়ার ব্যাপারে। সাধারণত ফ্যাটি ডায়েট, হাই রিচ ফুড, ওবিসিটি, যাদের ওজন বেশি, তারপরে হঠাৎ করে আবার যদি ওজন কমাইতে থাকে তাও পাথর সৃষ্টির একটা কারণ হয়ে যায়। আবার বিভিন্ন মেডিকেল কিছু ডিজিজ আছে, এগুলোর কারণে হয়। যেমন আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া, এক ধরনের অ্যানিমিয়া যেখানে রক্ত ভেঙে যায়, ওই রক্ত ভেঙের যে কম্পোনেন্টগুলো চলে আসে পাথর সৃষ্টির, এগুলার মাত্রায় বেশি হওয়ার কারণে এই কিছু ডিজিজের কারণে পাথর হয়। এর মাঝে এই যে একটা ফ্যাক্টর, আমরা সাধারণত 40-এর ঊর্ধ্বে এবং মহিলাদের পাথর বেশি হয়। আবার কোনো ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টরও কাজ করে, দেখা যায় একই পরিবারের অনেক সদস্যই এই পাথর রোগে আক্রান্ত। আচ্ছা আচ্ছা, একজন সদস্য থাকলে অন্যদের হওয়ার একটা টেন্ডেন্সি। স্যার, পিত্তনালীর পাথরের কারণগুলো সম্পর্কে আমরা জানছিলাম। এবার যদি আমাদেরকে একটু বলেন যে পিত্তনালীর পাথর হলে এর উপসর্গগুলো কি কি দেখা যায়? দুইটার একটু উপসর্গের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। আমি নালীতেই এখানে প্রাধান্য দিচ্ছি, কারণ নালীর বিষয়টা আমি জনসাধারণের অবগতির জন্য জানাতে চাই। পিত্তনালীর পাথরের কারণে প্রথমে সাধারণত উপরের পেটে এবং ডান পাশে ব্যথা হয়, এবং এই পাথর যদি বড় হয় বা বাইল প্রবাহে বাধা সৃষ্টি করে তখন জন্ডিস হয়। সাধারণত জন্ডিস আমরা যেটা বলি, চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব গাঢ় হয়ে যায়, চামড়া হলুদ হয়ে যায়, এই উপসর্গগুলা। তারপরে এর সাথে তার লিভার ফাংশন কিছুটা ব্যত্যয় ঘটার কারণে তার ক্ষুধা, মান্দা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। আচ্ছা,
স্যার এই যে জন্ডিস হয় বলছিলেন, তো স্যার জন্ডিস হওয়া তো অনেক কারণেই হতে পারে, তো জন্ডিস হওয়া মানে কি আমি বুঝবো পিত্তনালীতে পাথর, নাকি আরো অনেক কারণও হতে পারে? না, জন্ডিসের কারণ অনেক বিষয় থাকে, এটা মেডিকেল কজও আছে, যে লিভারের অনেক ডিজিজে, হেপাটাইটিসে জন্ডিস হইতে পারে, বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনে জন্ডিস হয়। কিন্তু সার্জিক্যাল জন্ডিস যেটা আমরা বলি, এটার প্রথম কারণ হলো পাথর। পিত্ত, লিভার থেকে যখন পিত্ত রসগুলো খাদ্যনালীতে যায় গলব্লাডার হয়ে, সেখানে বাধার সৃষ্টি করে। যখন বাইল ঠিকমতো যাইতে পারে না খাদ্যনালীতে, তখনই এই জন্ডিসের সৃষ্টি হয়। এটা পাথরের জন্য প্রাথমিকভাবে সার্জিক্যাল জন্ডিস, এছাড়া টিউমারের কারণে হইতে পারে, অথবা কোনো কারণে নালী যখন আমরা স্ট্রিকচার বলি, এটা বিনাইন বা ম্যালিগন্যান্ট যে কোনো ধরনের হইতে পারে। অর্থাৎ বাইল যখন অবস্ট্রাকশন সৃষ্টি হয়, তখনই কিন্তু সার্জিক্যাল জন্ডিসটা হয়। এটা সাধারণত নালীতে বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন। আর মেডিকেল জন্ডিস আমি যেগুলো বললাম লিভারের ডিজিজের জন্য হয়। ফলে দুটার উপসর্গ ভিন্ন। মেডিকেল জন্ডিস যেটা লিভারের কারণে, এগুলো অত তীব্র ব্যথা হয় না, কিন্তু সার্জিক্যাল কজ, বিশেষ করে পিত্ত নালীর পাথরের জন্য যেটা হয়, সেটা ব্যথা দিয়ে শুরু হবে, তারপরে জন্ডিস হবে, তারপরে ইনফেকশন হয়। ইনফেকশনে অনেক সময় এক ধরনের জ্বর হয়, এবং এই জ্বরটার স্পেশাল ক্যারেক্টার হলো চিলেন রাইগর, বিশেষ ধরনের জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, আবার কিছুক্ষণ পরে জ্বর চলে যায়। এটা যখন ইনফেক্টেড হয়ে যায়, পাথরের কারণে আবার ইনফেকশনও হয়ে যায়। এই উপসর্গগুলো সাধারণত আমরা নালীর পাথরের ধারণা নিতে পারি এই উপসর্গগুলো থেকে। স্যার পিত্তনালী পাথর ডায়াগনোসিস করা হয় কিভাবে বা নির্ণয় করা হয় কিভাবে? হ্যাঁ, যে কোনো একটা রোগের নির্ণয়ের কারণে আমরা উপসর্গ থেকে একটা আইডিয়া নেই। তো উপসর্গগুলোর আইডিয়া যখন আমরা ধরে নেই যে এই লাইনে আমাদের ইনভেস্টিগেশন কিছু করতে হয়, সাধারণত একটা কমন ইনভেস্টিগেশন আলট্রাসোনোগ্রাম। অত্যন্ত সহজেই পিত্ত নালী, থলি বা অন্য যে কোনো জায়গায় পাথর ধরা পড়ে। তারপরে কিছু ক্ষেত্রে যদি মিস হয়, আমরা এমআরসিপি নামে একটা উন্নত চিকিৎসা আছে, ওটা তো আমরা কনফিউশনের ক্ষেত্রে আমরা ওই টেস্টটাও করতে পারি, একটা সিটি স্ক্যান জাতীয় টেস্ট। ওটা তো আমরা মোটামুটি নিশ্চিতভাবে পাথর ধরা পড়ে। তো আর কিছুটা হলে রক্তের কিছু মাত্রা অল্টারেশন হয়, যেমন পাথরের কারণে আমার বিলিরুবিনের পরিমাণ বাড়বে, ওই টেস্টটা করতে পারি, বা অ্যালকালাইন ফসফেটেজ যেটা পাথরের অবস্ট্রাকশনের কারণে হয়। তো রক্তের কিছু এই টেস্ট এবং আলট্রাসাউন্ড করলে আমরা পাথর মোটামুটিভাবে 95% শিওর হয়ে যায় যে পাথর নির্ণয় করা যায়। ওকে স্যার, ধন্যবাদ। স্যার এই পিত্তনালীতে পাথর হওয়ার চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে বাংলাদেশে? হ্যাঁ, পিত্তনালীর পাথরের চিকিৎসা এটা অনেক কিছুর উপর নির্ভর করে। পাথরের কোন নালীর কোন পর্যায়ে থাকে, আবার পাথরের সাইজ কত, পাথরগুলোর সংখ্যা কি, এগুলোর উপরে ভেরি করে। তো সাধারণত আমরা এন্ডোস্কোপিক একটা প্রসিজারে ইআরসিপি দিয়ে আমরা অধিকাংশ পাথর বের করতে পারি। অর্থাৎ এটা এক ধরনের এন্ডোস্কোপি, মুখের মধ্যে পাইপ ঢুকে পিত্তনালীতে ঢুকে এক ধরনের পদ্ধতি, প্রসিজারের মাধ্যমে আমরা অধিকাংশ পাথর নিয়ে আসতে পারি। আবার যে পাথরগুলো অনেক বড়, অথবা বাইল ডাক্টের যে পিত্তনালীর যে অনেক উপরে লিভারের ভিতরের অংশে থাকে, সেগুলো অনেক সময় পারা যায় না। সেক্ষেত্রে ওপেন পদ্ধতিতে, অর্থাৎ পেট কেটে ওই নালীর থেকে ওই পাথরগুলো বের করা প্রয়োজন হয়। আচ্ছা, অর্থাৎ অপারেশন, কখনো কখনো অপারেশন করতে হয়, কখনো কখনো যদি পাথরের উপর নির্ভর করে অপারেশন ছাড়াও চিকিৎসা পদ্ধতি আছে আপনি? তো এটা একটা প্রসিজার, যেটা আমরা বলছি ইআরসিপি, এটাই কমন। অধিকাংশ ক্ষেত্রে আমরা ইআরসিপি করে অত্যন্ত সহজেই পাথর বের করতে পারি, এবং এটা অনেক সময় ডে কেসিসে, এটার জন্য হাসপাতালে ভর্তিও থাকা লাগে না। ডে কেস হিসেবে আমরা, অর্থাৎ একজন সকালে আসলো, ভর্তি হলে, সব প্রসিজার মেনটেন করে পাথর বের করলে 5 ঘন্টা পরে তাকে আমরা ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে পারি, এবং এটা অত্যন্ত সহজ পদ্ধতি এই এন্ডোস্কোপিক পদ্ধতি। আর ওপেন পদ্ধতিতে অনেকটা জটিল, এবং সেক্ষেত্রে হাসপাতালে 2-3 সপ্তাহ পর্যন্ত অবস্থান করতে হয়। স্যার অপারেশন অথবা বিভিন্ন চিকিৎসার কথা আমরা জানলাম, বিভিন্ন রকম অপশন রয়েছে রোগীদের ক্ষেত্রে, কিন্তু যদি কেউ অপারেশন না করাইতে চায় পিত্ত নালীর পাথরের ক্ষেত্রে, সেক্ষেত্রে তার কি কি ধরনের সমস্যা ভবিষ্যতে হতে পারে? অপারেশন না করালে দীর্ঘমেয়াদী যদি এটা অপেক্ষমান থাকে, তাহলে এই যে জন্ডিস থেকে অনেক ধরনের উপসর্গ, তারপরে লিভার ফেলিয়ার হইতে পারে, অথবা জন্ডিসের মাত্রা বেড়ে শরীরের অনেক ধরনের উপসর্গ ডেভেলপ করে, এবং সেই ক্ষেত্রে রোগীর যে কমপ্লিকেশনগুলো হয়, এর মাঝে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো পেনকিয়াটাইটিস। ওই পাথরগুলো স্লিপ করে আবার নালীর শেষ অংশে গেলে পেনকেসের, আমরা যেটা অগ্নাশয় বলি, ওটার একটা প্রদাহ হয়, পেনকেটাইটিস। ওটা আরো অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী পাথর রাখা ঠিক হবে না, এবং যদি চিকিৎসা না নেয়, তাহলে তার কমপ্লিকেশন যেগুলো আমি বললাম, এগুলা হবে,
তার উপসর্গগুলো অনেক তীব্র হবে এবং ক্ষেত্র বিশেষে লিভার ফেল, জন্ডিসের কারণে, পেনকেটাইটিসের কারণে সে তার অনেক জীবন নাশেরও সংকেত তৈরি হইতে পারে এই পাথরের ইফেক্টের ফলে। আচ্ছা, অর্থাৎ রোগ আস্তে আস্তে আরো বাড়বে এবং শেষে হয়তো জীবন নাশের পর্যায়েও যাইতে পারে। এই চিকিৎসাগুলো কি শুধুমাত্র ঢাকাতেই এই অ্যাভেলেবল, নাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তীয় অঞ্চলে অন্যান্য জায়গাতেও পাওয়া যায়? এই চিকিৎসা সাধারণত ওপেন সার্জারি যে সমস্ত জায়গায় সার্জন থাকে সব জায়গায় করতে পারে, আর এন্ডোস্কোপি বা ইআরসিপি এটা টেকনোলজি নির্ভর, এটার জন্য স্পেশাল স্কিল থাকে এবং স্পেশাল সেন্টার থাকে। যে সমস্ত সেন্টারে এন্ডোস্কোপিক সেট আপ থাকে এবং স্কিল সার্জন থাকে, সেই ক্ষেত্রে ইআরসিপির ফেসিলিটিসগুলোর মাধ্যমে এই পাথর অপসারণ করা যায়। এবং আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ মেডিকেল কলেজে এবং উচ্চতর চিকিৎসা প্রতিষ্ঠানে এবং ক্ষেত্র বিশেষে প্রাইভেট সেক্টরে অনেক জায়গায় এখন ইআরসিপি এন্ডোস্কোপির সেট আপ আছে, যেখানে স্কিল পার্সন যেখানে আছে সেখানে অতি সহজেই এই পাথর অপসারণ করা যায়। এবং আমার সরকারি মেডিকেল কলেজে অলমোস্ট সবগুলোতে এই পাথরের এন্ডোস্কোপিক চিকিৎসা পদ্ধতি চলমান আছে। ওকে স্যার, আপনি যদিও অনেক সময় কথাটা নিয়ে এসেছেন, তারপর আমি একটু আরো বিস্তারিত জানতে চাই ইআরসিপি সম্পর্কে। অর্থাৎ আপনি তো এন্ডোস্কোপিক সার্জন বা এন্ডোল্যাপারোস্কোপিক সার্জন, তো এই জন্য আপনার কাছে বিশেষভাবে জানতে চাওয়া আর কি। সার্জারিও আজকাল হচ্ছে কাটাছেঁড়া করে পেট কেটে অপারেশনের চেয়ে পেট ফুটা করে, সাধারণ মানুষের ভাষায় যদি বলি, এই ধরনের অপারেশনগুলোকে প্রাধান্য দিচ্ছে। এই জন্য স্যার ইআরসিপি সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। এটার সুবিধা কি কি, অসুবিধা কি কি, এখানে আসলে কোন পদ্ধতিতে চিকিৎসা করা হয়? ইআরসিপি একটা স্পেশাল টার্ম, যেটা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওপেনক্রিটোগ্রাম, একটা বিশেষ জায়গার জন্য এই টার্মটা হয়েছে। আর এমনি দেখেন এন্ডোস্কোপির মাধ্যমে আমরা পাকস্থলী এবং খাদ্যনালীর উপরের অংশ ইজিলি আমরা অনেক ধরনের চিকিৎসা করতে পারি। আর ইআরসিপিটা একটু স্পেশাল টেকনিক, এটা অনেকটা এন্ডোস্কোপির মতোই, কিন্তু এর ডিভাইসগুলো একটু ডিফারেন্ট। আমরা পিত্তনালীতে ঢোকার মতো যে অবস্থান বা প্রসিজিওরটা আছে আমরা এই ইআরসিপির মাধ্যমে করতে পারি। ইআরসিপির যে এন্ডোস্কোপি পাইপ থাকে এর মধ্যে অনেকগুলো চ্যানেল থাকে, যে চ্যানেলগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস পিত্তনালীতে প্রবেশ করাইতে পারি। ওখানে একটা বাস্কেট, ডরমিয়া বাস্কেট টাইপের আছে, অনেক ধরনের বেলুন থাকে, এগুলো দিয়ে আমরা পাথর রিমুভ করার কাজে ব্যবহার করতে পারি। পিত্তনালীর টিউমার থাকলে এখানে স্ট্যান্ড দিয়ে আমরা টিউমারের প্রাথমিক চিকিৎসা করতে পারি, ওখান থেকে বায়োপসি নিতে পারি। মানে ইআরসিপির মাধ্যমে পিত্তনালী রিলেটেড এবং ওই আশেপাশের অনেক কিছুই থেরাপিউটিক এবং এন্ডোস্কোপিক, অর্থাৎ রোগ নির্ণয় এবং রোগ সারার জন্য যে প্রসিজারগুলো আছে এগুলো ইআরসিপির মাধ্যমে করা যায়। এবং অনেকে জানতে চায় যে ইআরসিপির অজ্ঞানের বিষয়টাতে জানা লাগে। তো ইআরসিপির এক ধরনের আমরা বলি যে মেডিসিন দিয়ে অজ্ঞান করা হয়। এখানে কনভেনশনাল সার্জারিতে যেরকম নাকে পাইপ ঢুকে অজ্ঞান করা হয়, এই ক্ষেত্রে এটা লাগে না, এক ধরনের ড্রাগ ইউজ করা হয়, তাতে সে অজ্ঞান হয়ে যায়। এটাকে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়ার একটা পার্ট হিসেবে বলি, আর মেডিকেল টার্মে টিবা বলে। অর্থাৎ ইন্ট্রাভেনাস মেডিকেশনের মাধ্যমে যে আমরা অজ্ঞান করা হয়, তারপরে এটা অজ্ঞান হিসেবে, অজ্ঞানের একটা অংশ হিসেবে ধরা হয়। স্যার, পিত্তনালীর পাথর কি পেট না কেটে, ইআরসিপি একটা পদ্ধতি বললেন, এছাড়া ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তনালীর পাথর অপারেশন করা যায়? আচ্ছা, ল্যাপারোস্কোপির পদ্ধতিতে ইআরসিপি যদি আমরা পিত্তনালীর পাথর অপারেশন করতে চাই এটাও করা যায়। যেমন অনেক বড় পাথর, যেটা ইআরসিপিতে খুব সরু চ্যানেল দিয়ে ঢোকা লাগে, যে মুখটা অনেক ন্যারো থাকে। এখন পাথর অনেক বড়, যেটা আমরা এন্ডোস্কোপি দিয়ে বা বাস্কেট দিয়ে ধরে বের করতে পারবো না, এগুলো আমরা ওপেন করে সাধারণত করা হয়। আবার যারা ল্যাপারোস্কোপিতে এক্সপার্ট, ওই ওপেনে যা করা হয় ওই নালী কেটে পাথর ল্যাপারোস্কোপি দিয়েও করা যায়। তো ল্যাপারোস্কোপিতে করলে একটু ওপেনের যে কমপ্লিকেশনগুলো, ডিফিকাল্টিসগুলো এগুলো থাকে, তারপরেও করা যায়, ল্যাপারোস্কোপি দিয়েও করা যায়। তবে এটার জন্য স্কিল সার্জনের প্রয়োজন হয়, ল্যাপারোস্কোপি স্কিল, কারণ অনেক সূক্ষ্ম কাজ নালীতে গিয়ে করতে হয় এবং ওই নালীটা আবার রিপেয়ার করে সেলাই দিয়ে আসতে হয়, অনেক দক্ষতার প্রয়োজন হয় আর কি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, ল্যাপারোস্কোপি হোক বা অপারেশন হোক, যে কোনো কারণে চিকিৎসা করলো, এরপরে কি এই পিত্তনালীর পাথর এর যে উপসর্গগুলো ছিল এগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব, নাকি থেকে যেতে পারে? যেমন কোথাও হয়তো নালীতে টিউমার হইলো অথবা পাথর হইলো, তো এই সমস্ত ক্ষেত্রে স্যার অপারেশনের পরে রোগী সম্পূর্ণ সুস্থ হয় কিনা? না, সম্পূর্ণ সুস্থ বলতে আমরা যেমন এখানে একটা জনগণের কনফিউশন থাকে, দেন ল্যাপারোস্কোপি
বা এই পদ্ধতিগুলোতে আবার পাথর থেকে যায় বা সম্পূর্ণ পাথর বের করা যায় না। এটা একটা ভুল ধারণা। আসলে যদি আমরা পিত্তথলির ক্ষেত্রে বলি যে ল্যাপারস্কোপির মাধ্যমে শুধু পাথর না, কিন্তু পুরা থলিটা বের করা হয়, ফলে ওইখানে আর পাথর থাকার সম্ভাবনা থাকে না। কিন্তু ক্ষেত্র বিশেষে যদি আমি নালী পিত্তথলির যে জায়গায় আমি ক্লিপ বা লাইগেট করে বের করা দরকার, ওখানে যদি কোনো কারণে টেকনিক্যাল কারণে ফেল হয়, যে আমি একটা গলব্লাডারের মুখের একটা অংশ রেখে আমি চলে আসলাম, ওখানে আবার নতুন করে পাথর সৃষ্টি হইতে পারে, বা ওই অংশটা আবার বড় হয়ে গলব্লাডারের কাছাকাছি চলে যায়, ওখানে আবার পাথর হয়। এই ক্ষেত্রে অনেকেই মনে করে যে একবার করালাম অপারেশন তারপরে পাথর হয়েছে। এখানে কিছুটা টেকনিক্যাল ফল্ট আমি মনে করি, যে গলব্লাডারের পূর্ণাঙ্গ অংশ আনলে আর গলব্লাডারে পাথরের সুযোগ থাকে না, কিন্তু যদি অংশবিশেষ থেকে যায় ওখানে আবার নতুন করে পাথর সৃষ্টি হতে পারে। এটা গেলো গলব্লাডারের ক্ষেত্রে। আর নালীর ক্ষেত্রে যদি আমি সম্পূর্ণ পাথর রিমুভ করি, তাহলে সাধারণত উপসর্গগুলো সব ভালো হয়ে যাবে, কিন্তু পাথর যে সৃষ্টি হবে না এটা গ্যারান্টি দেওয়া যাবে না যদি প্রাইমারি কজে হয়। অর্থাৎ যে কারণে পিত্তথলির যে কারণে হচ্ছে ওই রসটা তো বিদ্যমান আছে, ওখানে আবারও হইতে পারে। তবে আমরা সাধারণত কম হয়, কারণ আমরা ফ্লটারে এস্টাবলিশ করে দিয়ে আসি ইআরসিপি করে, যে নালীটার মুখটা কেটে বড় করে দেয়। অর্থাৎ বাইল যদি ফ্লটা বিরাজমান থাকে, যথাযথ ফ্ল হয়ে যায়, স্ট্যাগনেন্ট না হয়, তাহলে পাথর সাধারণত হয় না। আচ্ছা, স্যার পিত্তনালীতে ওই নল পরানো হয় কখন, এটা যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, নল পরানো হয় দুইটা কারণে। পাথরের ক্ষেত্রে সাধারণত আমরা যদি মনে করি যে অনেক বড় পাথর ফ্র্যাগমেন্ট করে ভেঙে আনতে হয়, তাহলে গুড়া থাকে, ওখান থেকে আবার কলাঞ্জাইটিস হয়, ইনফেকশন হয়। অথবা যদি মনে করি ইনকমপ্লিট পাথর আমার কিছুটা রয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ড দিয়ে দিই, যাতে তার বাইল ফ্লোটা এস্টাবলিশ থাকে, এবং 1 মাস বা 1.5 মাস পরে ওই স্ট্যান্ড আবার রিমুভ করে দিই, রেসিডুয়াল কোনো পাথর থাকলে অথবা গুঁড়া থাকলে ওয়াশ করে দিই। এটা একটা কারণ। আরেকটা হলো যে পিত্তনালীতে উপরের লেভেলে বিশেষ করে হাইলার রিজনে এক ধরনের ক্যান্সার জাতীয় টিউমার হয়, যেখানে আমরা অপারেশনের করা যায় না। সেক্ষেত্রে আমরা স্ট্যান্ড দিয়ে আসি, যাতে তার যে কদিনই বাঁচে, টিউমার থাকলো কিন্তু যে কোনোদিনই বাঁচে, তার পিত্তরসের প্রবাহটা এস্টাবলিশ করে দিই, তাতে তার উপসর্গগুলো কমবে, সে ভালো থাকবে, এবং ক্যান্সারের অপারেশন ছাড়া বাকি যে থেরাপিগুলো আছে, কেমোথেরাপি বা অন্যান্য থেরাপি, এগুলা সে দিতে পারবে যদি স্ট্যান্ড পরাই দেয়। কারণ জন্ডিস অবস্থায় কোনো রোগীর কেমোথেরাপি বা অন্য কোনো চিকিৎসা চলে না। সেক্ষেত্রে স্ট্যান্ডের একটা বিরাট রোল থাকে, যে তার জন্ডিস কমলো, তার অঙ্কোলজির অন্য ট্রিটমেন্টটা দেওয়ার মতো একটা সুযোগ সৃষ্টি হয়। ওকে স্যার, আবার শেষ প্রশ্ন, যে জন্ডিস তো আমরা জানলাম হচ্ছে যে পিত্ত নালীর পাথরও হতে পারে, যে কোনো জায়গার পাথরের কারণেও হতে পারে। তো স্যার আমি এবার একটু জানতে চাই যে যদি কারো এরকম উপসর্গ থাকে যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ঠিকমতো টয়লেট হয় না, অথবা খাবার হজম হয় না, বিশেষত চর্বি জাতীয় খাবার হচ্ছে না, তো এই সমস্ত উপসর্গগুলো কি পিত্তনালীর পাথরের দিকে ইন্ডিকেট করছে কিনা? না, ডায়েটে একটা রিসপেক্ট, আমি হাই রিচ ডায়েট, ফ্যাটি ডায়েট, এটা আগে বলছি, বা এটা এস্টাবলিশড টেক্সট বুকও আছে, যে ফ্যাটি ডায়েটের জন্য পাথরের একটা সম্ভাবনা থাকে। আর কোষ্ঠকাঠিন্য এটা একটু জিআই রিলেটেড বিষয়। তারপরে আমরা সাধারণত মনে করি যে ফাইবার ফুডগুলা, যদি শাকসবজি বেশি খায়, পায়খানা নরম হয়, তো রোগীর এই উপসর্গগুলোতে অনেক এফেক্ট ফেলতে পারে। ওই কোষ্ঠকাঠিন্যের সাথে পিত্তনালীর পাথরের ওরকম সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা? না, কোষ্ঠকাঠিন্যের সাথে এরকম সরাসরি সম্পর্ক নাই। বেসিক্যালি এটা কোষ্ঠকাঠিন্য হলে ইন্টেস্টাইনের একটা ব্যাপার, আর পাথর হলো তার বাইল এবং পিত্তনালীর ইস্যুগুলো। ওকে, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম পিত্তনালীর পাথর এবং এ সম্পর্কিত বিষয়াদি নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রাক্তন পিজি হাসপাতালে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী স্যারের সাথে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।